নমস্কার, পোস্টেজে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। বজবজে এক আক্রান্ত কর্মীকে দেখতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কিন্তু সেখানে যাওয়ার সময়, অর্থাৎ তিনি যখন বজবজ এলাকায় সেই আক্রান্ত কর্মীর বাড়ি ঢুকছেন, তার আগে যে ছবি আমরা দেখলাম যে 100 দিনের কাজের টাকা কেন পাচ্ছে না সরকার, তা নিয়ে রীতিমতন বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবং সেখানে এমনভাবে তাকে হেনস্থা হতে হলো, কেউ তাকে চোর বলছেন, কেউ তার দিকে ঢিল ছুটছেন, কেউ তার দিকে জুতো ছুটছেন। এরকম ছবি, এরকম অসৌজন্য রাজনীতির ছবি আমরা এই বাংলায় এখন অহরহ দেখছি। গতকাল শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যখন আগুনের খিদিরপুর বাজারে গিয়েছিলেন, আগুনের ওখানে, সেখানেও তাকে চোর চোর বলে নানা রকমভাবে সম্বোধন করা হয়েছে। আমি জানি না এই সংস্কৃতি বাংলা রাজনীতিতে এর আগে কখনো দেখা গেছে কি না। হতে পারে জনগণের বা যে কোনো রাজনৈতিক দলের তাদের ক্ষেত্রে নানা রকম হয়তো সমস্যার কারণে হয়তো তারা হয়তো হতাশ হতে পারেন, তারা বিক্ষোভ দেখাতে পারেন, তারা প্রতিবাদ করতে পারেন। কিন্তু কেন কোনো বিরোধী দলের রাজনৈতিক নেতাকে দেখে এভাবে হেনস্থা করা হবে বা খারাপ শব্দ ব্যবহার করা হবে, যা নিয়ে রীতিমতন রাজ্য রাজনীতিতে আলোচনার বিষয় হবে বা বিতর্ক হবে। যদিও গোটা ঘটনা নিয়ে দিনের শেষে রাজ্যপালের কাছে নালিশ জানাতে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু কেন এই অসৌজন্যের রাজনীতি তৃণমূলের? যে বিষয় আমরা বারবার দেখি, কোনো বিচারকের রায় যদি দলের বা সরকারের পছন্দ না হয়, তাহলে সেই বিচারক খারাপ হয়ে যায়। আদালতে কোনো বিরোধী দলের বা বিরোধী প্রতিদ্বন্দ্বী কোনো দলের হয়ে কোনো আইনজীবী যদি কাঠগড়ায় দাঁড়ান বা প্রশ্ন করেন, সেই আইনজীবী তাদের কাছে খারাপ হয়ে যান। বিরোধী রাজনৈতিক দলের কোনো নেতা বা কর্মী যদি কোনো অবস্থান করেন, বিক্ষোভ করেন বা অন্য কোনো কিছু করেন, তাদের বিরুদ্ধেও বিভিন্ন রকম পুলিশি হেনস্থার ছবি আমরা দেখি। এবং তারপর লেটেস্ট আমরা দেখছি যে বিরোধী দলনেতা হোক বা বিরোধী দলের কোনো রাজনৈতিক নেতা হোক বা রাজ্য সভাপতি হোক, তারা যদি কোনো কর্মসূচি করতে বা কোনো প্রোগ্রাম নিয়ে আমাদের রাজ্যের বিভিন্ন অঞ্চলে কোনো অনুষ্ঠানে গেলে, সেখানেও দেখছি আমরা স্থানীয় মানুষদের দিয়ে বা তৃণমূল কর্মীদের দিয়ে তাদেরকে হেনস্থা করিয়ে দেওয়া। আর দুটোর ঘটনাস্থল এই মুহূর্তে যদি বলি, গতকাল শুভেন্দুবাবুর যে ঘটনাস্থল বা আজ আমরা দেখলাম বজবজের, সেখানে দুটোই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ঘটনা। আমি জানি না ডায়মন্ড মডেল বলেন বা সেখানকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি সৌজন্যের রাজনীতি করেন, তিনি বিরোধী দল সম্পর্কে অনেক কথা বলেন, কিন্তু কোথাও না কোথাও এই প্রশ্ন বারবার ঘোরাফেরা করে, আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে যে কেন এভাবে কোনো রাজনৈতিক দলের বা বিরোধী দলের কোনো নেতাকে বা কোনো কর্মীকে বা কোনো পদে থাকা কোনো ব্যক্তিকে এইভাবে হেনস্থার মুখে পড়তে হবে। তার দিকে ঢিল ছোড়া হচ্ছে, তার দিকে জুতো ছোড়া হচ্ছে। এই ছবি এই বাংলার সংস্কৃতি নয়। আমরা হয়তো আজকে চেষ্টা করব এই বিষয়টি একটু আলোচনা করার এবং আমাদের প্রশ্ন রাখার, এবং আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন সেই অতিথিদের সঙ্গে আমি আলাপ করিয়ে দেবো। আমার সঙ্গে বিজেপির তরফ থেকে রয়েছেন মুখপাত্র ডক্টর তন্ময় মুখোপাধ্যায়। তন্ময়দা, আপনাকে স্বাগত। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন কর্মী সমর্থক দেবব্রত রায়। দেবব্রতদা, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে কিছুক্ষণ পর যোগ দেবেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ। আসলেই আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। ইতিমধ্যে আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। দেবাশিসদা, আপনাকেও স্বাগত আমাদের সঙ্গে থাকার জন্য। আমি আসবো আজকে আমাদের টপিক। দেবাশিসদা, আপনাকে বলে দিই যে আজকে হচ্ছে যে ছবি আমরা দেখেছি, যে খবর আমরা আজকে সমস্ত সংবাদ মাধ্যমে আমরা দেখি যে বজবজে একজন আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সম্পাদক, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। কিন্তু যখন তিনি যান সেখানে তাকে ঘিরে ধরে বিক্ষোভ করা হয়। 100 দিনের টাকা কেন কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, তা নিয়ে তাদেরকে বিক্ষোভ করা হয়, তাদেরকে বিভিন্ন ভাষায়, অশালীন ভাষায় আক্রমণ করা হয়, তার দিকে জুতো ছোড়া হয়। তো এই ধরনের অসৌজন্যের রাজনীতি আমরা বাংলায় বা বাংলা রাজনীতি সংস্কৃতিতে আমরা কখনো দেখিনি। এখন ধীরে ধীরে সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। ইদানিং শুধু একবার নয়, বারবার সেই ঘটনা ঘটছে। আমি শুরু করব অনুষ্ঠান। তার আগে আমি প্রথম প্রশ্ন রাখবো দেবব্রত বাবুর কাছে। দেবব্রত বাবু, খুব স্বাভাবিকভাবেই
হতেই পারে যে কোনো রাজনৈতিক দল তাদের বিরোধী দলের বিভিন্ন কর্মসূচি থাকতে পারে, যে বিভিন্ন বক্তব্য থাকতে পারে, সেটা সরকারের বিপক্ষেই যাবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কেন বারবার বিরোধী দলের রাজ্য সভাপতি হোক, বিরোধী দলনেতা হোক বা বিরোধী দলের কর্মী হোক, সবসময় কিছু না কিছু হেনস্থার শিকার হতে হবে, কখনো পুলিশ দিয়ে, কখনো প্রশাসন দিয়ে, কখনো কর্মীদের দিয়ে। এবং যে ছবি আমরা দেখছি এটা কিন্তু বাংলা সংস্কৃতি নয়। শুধুমাত্র 100 দিনের কাজ বন্ধ রেখেছে বলে, কেন্দ্রীয় সরকার টাকা পাঠাচ্ছে না বলে, আর এখানকার রাজ্য সম্পাদক বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো, যেখানে গতকালই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ একটা রায় দিয়ে দিয়েছেন যে কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখা যাবে না, খুব দ্রুত 100 দিনের কাজ চালু করতে হবে 1 আগস্ট থেকে। তারপরেও কেন এই বিক্ষোভ, কেন এই অশালীন মন্তব্য, কেন তাকে অপমান অসম্মান করা, আমি এটা ঠিক বুঝতে পারছি না। কীভাবে দেখছেন? দেখুন, কর্মচারীদের কাজ করে তাদের টাকা পয়সা যদি আটকে রাখে মালিকপক্ষ, তাদের তো চোর চিটিংবাজ বলবেই। দেখুন, সারা ভারতবর্ষের মধ্যে আপনি যদি ওই হাতে ছোট্ট মোবাইলটা রয়েছে, ওখানে যদি আপনি সার্চ করেন, দুর্নীতিগ্রস্ত রাজ্যের মধ্যে প্রথম নাম আসবে, ডবল ইঞ্জিন হচ্ছে আপনার মহারাষ্ট্র, সেকেন্ড আসবে উত্তরপ্রদেশ, থার্ড আসবে আপনার মনে হয় মধ্যপ্রদেশ কি গুজরাট। সব থেকে দুর্নীতিগ্রস্ত বলতে হবে না, একদম শেষের দিকে। শুনুন বলছি, এগুলো তথ্য বলছি, আমি বলছি তথ্য বলছি, আমাকে বলবেন কিচ্ছু না। গর্গ বলে একটা সাইট আছে ইলন মাস্কের, এটা ইলন মাস্কের সাইটে আপনারা দেখা যাচ্ছে যে একদম আমার কাছে রয়েছে। হ্যাঁ, একদম 100% আমি দায়িত্ব নিয়ে বলছি। এই তথ্য সমৃদ্ধ করার মতন তথ্য আমার কাছে এই মুহূর্তে আপনার কাছে হয়তো নেই, আমার কাছে না থাকে আমি আপনাকে সাপ্লাই করতে পারি। ইলন মাস্ক তো তৃণমূলের কেউ নয়, না তৃণমূলের সদস্য না, তৃণমূলে জয়েন করবেন না। এটা আমি মানতে পারছি না। অনেক রিপোর্ট আছে, আপনি দেখে নেবেন। দেবু শোনো, তুমি বলো, কিন্তু এটা হচ্ছে একটা ডিবেট হচ্ছে, এটা কমিটি শো হচ্ছে না। তথ্য দিয়ে এমন কিছু বলো না, মানুষ হাসছে। মুশকিল কি জানেন তো? বলো তুমি, কিন্তু এটা কমেডি শো হচ্ছে না। ধৈর্যটা রাখুন। তার আগে আমি সুকান্ত বাবুর বক্তব্যটা শুনে নি। সুকান্ত বাবু কি বলেছেন যখন তার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটছে, একবার শুনে নি সুকান্ত বাবু কি বলছেন। যেরকম লুঙ্গিতে টাকা রাখা, সেরকম জাহাঙ্গীর খানের লুঙ্গিতে বাধা আছে পুলিশ। এই এসপি আর এই এসপির নিচে যারা কাজ করে, আইসি শান্তনু বাবু, সে তো সব বিজেপি আর আরএসএস এর লোকদেরকে খুঁজে খুঁজে কেস দিয়ে বেড়ায়। তার 5.5 বছর হয়ে গেল এই জেলাতে, একই থানাতে 5.5 বছর, অন্য থানায় ঘুরে 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 মাঝে মাঝে নিয়ে চলে আসা হয়। অজয় দাস মেজবাবু 8 বছর, ভাবুন 8 বছর এক থানাতে। জাহাঙ্গীর খানের কি তৈলমর্দন করে, সে কোথায় তৈলমর্দন করে, পায়ে করে না মাথায় করে না অন্য কোথায় করে, আমরা বুঝতে পারছি না। এই জায়গায় পৌঁছে দিয়েছে পুলিশ প্রশাসনকে। আর এখানকার এসপি তো কাঠপুতলি, তালপাতার সেপাই, সিভিক ড্রেস পরে এসপি ট্রাফিক সামলাচ্ছে, লাঠিচার্জ করতে পার। এরকম হিজড়ে পুলিশ থাকার থেকে না থাকা ভালো। না না, এ তো অভিষেক ব্যানার্জির নির্দেশে সম্পূর্ণটা জাহাঙ্গীর খান এটা করাচ্ছে। আমার কাছে খবর আছে, আমার তো পুলিশেও লোক আছে, আমাকে তারা আগে খবর দিয়ে দিয়েছে। আর এই পুলিশ সামলাতে পারবে? যে পুলিশের এসপি সিভিক ভলেন্টিয়ারের মতো ড্রেস পরে, যে পুলিশের এসপি এখানে ট্রাফিক সামলাচ্ছে, সে কিভাবে সামলাবে? র‍্যাব কোথায়? একটি কেন্দ্রীয় মন্ত্রী আসছে, আগে থেকে তার পুরো প্রোগ্রাম পুলিশকে মেল করা আছে, তারপরেও তারা সামলাতে পারছে না ল অ্যান্ড অর্ডার, এবং তারা এই ধরনের অপকর্ম করছে। দিক আমাদের থাকুক, সেন্ট্রাল ফোর্স নিয়ে এসে আধা ঘন্টার মধ্যে পরিষ্কার সাফ করে দেবো, পরিষ্কার করে দেবো, পিটিএ চামড়া তুলে দেওয়ার ব্যবস্থা করে দেবো। আজকে আমাদের কর্মীদেরকে পুলিশের সামনে আমার মন্ডল সভাপতি মাথা ফাটিয়ে দিয়েছে এইখানে আসার সময়। ভাবুন, এইটা নাকি ডেমোক্রেসি, গণতন্ত্র? মমতা বন্দ্যোপাধ্যায় আমার বড় বড় কথা বলে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এরা আমার মাকে গালিগালাজ করেছে, আমার মনে থাকবে শুধু এটুকু বললাম। আমার শিক্ষাটা তো এটা বলে না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি তার মা বাবা তুলে গালিগালাজ করবো, এটা আমার মনে থাকবে। একদম যে বক্তব্য সুকান্তবাবু বলার চেষ্টা করছেন যে একজন কেন্দ্রীয় মন্ত্রী তার শিডিউলে সমস্ত তথ্য দিয়ে স্থানীয় পুলিশ এবং প্রশাসনকে জানিয়ে সেই জায়গায় উপস্থিত হয়েছে, এবং সেখানে দেখছি যে এত মানুষের ভিড় আর এত পুলিশও রয়েছে, সেই পুলিশ শুধুমাত্র নীরব দর্শক। যখন সুকান্তবাবু সেই রাস্তা থেকে পাস করে বাড়িতে যাচ্ছেন, যে কর্মীর বাড়িতে যাচ্ছেন, তখন তাকে ঘিরে ধরে এই ধরনের বিক্ষোভ। তাহলে এই পুলিশের থাকার মানে কি? যেখানে খুব সরাসরিভাবে তো পুলিশের দিকে আক্রমণ হচ্ছে, ডিএমের দিকে আক্রমণ হচ্ছে। আপনি বলুন এবারে এখানে কোথাও দুর্নীতির প্রশ্ন কোথায় আছে? সুকান্তবাবুর কমেডিটাও মানুষ দেখেছে, ক্যামেরার সামনেই হয়েছে। আপনি বলুন না, আমি আসছি, সেগুলো তো কর্তব্য না। কার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন করা হয়েছে, উনিও কার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন করা, সেগুলো সব ক্যামেরার মধ্যে ধরা আছে। এটা নতুন করে দেখানো, সেটাও আমরাও দেখাতে পারি।
এবার যেটা আসছে দেখুন, তৃণমূল কংগ্রেস নির্দিষ্টভাবে প্রশ্ন করেছিল দেশের মধ্যে সবথেকে মনরেগা প্রকল্পে দুর্নীতি কোথায়। এটা লিখিত আকারে সরকার জানিয়েছিল সবথেকে বেশি দুর্নীতি হয়েছে মধ্যপ্রদেশে, একদম লিখিত আকারে। এটা তো আমরা তো বাংলা নিয়ে আলোচনা করছি। না এই তো মুশকিল, বাংলায় আলোচনা করতে, দুর্নীতি যেখানে হয়েছে দেখুন ফেডারেল স্ট্রাকচারে প্রত্যেকটা রাজ্যে কেন আজকে কেন্দ্রীয় প্রকল্পের টাকা 3 বছর আটকে ছিল, সেখানে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের সচিব হলফনামা দিয়ে বলেছেন এবং সেখানে প্রমাণ হয়ে গেছে 4টে জেলায় দুর্নীতি হয়েছে। হ্যাঁ, এবার বলতে বিচারপতির বেঞ্চ পরিষ্কার করে বলে দিয়েছে দুর্নীতি হয়েছে, কিন্তু তা সত্ত্বেও টাকা আটকে রাখা যাবে না, তার জন্য শর্ত আরোপ করে দেওয়া হয়েছে। শুনুন, হ্যাঁ, এবং এটাও বলেছে কেন্দ্র নজরদারি করবে এবং ডাইরেক্ট উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট ডাইরেক্ট টাকা পাঠাবে। এটা তো পরিষ্কার, এটাও পরিষ্কার যে জায়গায় দুর্নীতি সবথেকে বেশি হয়েছে, যেমন এই যে আমি বলছি মধ্যপ্রদেশে যেখানে 45% আধার কার্ডের সাথে, যেটা বলেছিল আধার কার্ডের সাথে জব কার্ডের লিঙ্ক নেই, 45%। উত্তরপ্রদেশে 32% জব কার্ডের সাথে লিঙ্ক নেই। গুজরাটে মন্ত্রীর ছেলে সারা দেশ দেখেছে কিভাবে দুর্নীতির টাকা হজম করেছে, এটা সবাই দেখেছে। সেখানে আমাদের রাজ্যের প্রতি বৈমাতৃ সুলভ আচরণ করা হয়েছে এবং রাজ্যের পাওনাগণ্ডা আটকে রাখার জন্য এখানকার সুকান্ত মজুমদারের মতো লোক বলেছে আমরা এক ফোন করলে আমরা টাকা আটকে দেবো, টাকা ছাড়িয়ে দেবো। আমি বলি, গতকাল যখন আমি এই সাবজেক্ট নিয়ে অনুষ্ঠান করেছি, আমি সে কথা বলেছি যে গরিব মানুষ যারা দিন আনি দিন খায়, যারা প্রান্তিক মানুষ, তাদের যদি আজকে 100 দিনের কাজ না হয়, তারা যদি রোজগার না পায়, তাহলে সবথেকে বেশি তাদের একদম বোঝা গেছে কেন্দ্রীয় সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে টাকা আটকে রেখেছে এবং সুকান্ত মজুমদার যে কথা বলছে শুনুন, উস্কানিমূলক ওখানে যারা মহিলারা শাঁখা চুড়ি সিঁদুর পরে বিক্ষোভ দেখিয়েছে তাদেরকে বলা হয়েছে জেহাদি। মানে কত বড় মিথ্যাচার উনি করছেন, তাদেরকে বলছে জেহাদিরা বিক্ষোভ দেখাচ্ছে, অভিযোগ করেছে। তার আগে তো উনি একটা চোর, তো আপনার টাকা যদি আপনার স্পন্সর আটকে রাখে, কাজের টাকা যদি চোর চিটিংবাজ হয়। আমরা তো চোর এবং চিটিংবাজ, যারা আটকে রাখে তারা চোরও হয়, চিটিংবাজ হয়। ঠিক আছে, বলি, হ্যাঁ একদম বলি। এবার কাজ করে যদি দেখুন, সরকারের নিজস্ব কোষাগার থেকে 6,900 কোটি টাকা সরকারকে, রাজ্য সরকারকে দিতে হয়েছে। কেন দেবে রাজ্য সরকার? আপনারা কোর্টে চলে যান, কোর্টে গিয়ে বলুন, আপনার মুখ্যমন্ত্রী গতকাল বলেছে আমরা রিভিউশনে যাব। এটা তো অস্বীকার করার জায়গা নেই, যা গিয়ে বলুক আমাদের টাকা দাও। গ্রাম সড়ক যোজনা দেখুন, শুধুমাত্র 100 দিন না, গ্রাম সড়ক যোজনা, আবাস যোজনা, এখনো অনেক কেন্দ্রীয় প্রকল্পে টাকা আটকে আছে। তার জন্য আপনারা আদালতে যান। গতকাল প্রধান বিচারপতির বেঞ্চে যে মামলায় রায় হয়েছে সেখানে তৃণমূল যায়নি, কিন্তু ক্ষেত মজুর সমিতি গেছে। তাহলে কেন আপনারা কোর্টে যাচ্ছেন না? কেন কোর্টে গিয়ে বলছেন না? কেন কোর্টে গেলে আপনাদের দুর্নীতির হিসেব দিতে হবে? আমরা তো আবেদন নিবেদন করতে গেছি, অভিযোগ জানাতে গেছি, সেখানে পালিয়ে গিরিরাজ সিং অ্যাটেন্ড করেনি কেন? পেছনে দলে দিয়ে পালিয়ে গেছে। বেশ, শুনবো আপনাদের দলের বক্তব্য, শুনুন মুখপাত্র কুণাল ঘোষ কি বলেছেন, শুনবো এই বিক্ষোভ নিয়ে শুনবো, তারপরে আমি তন্ময়ের কাছে যাব। তো বিজেপি নেতারা যেখানেই যাবেন তাদের তো কৈফিয়ত দিতে হবে যে 100 দিনের কাজ কেন তারা টাকা দিচ্ছেন না। তো মানুষের ক্ষোভ থাকবে, শ্রমজীবী মানুষ কাজ করিয়েছেন, টাকা দেননি। টাকা কে দিয়েছেন? মমতা ব্যানার্জি। কতজনকে? 59 লক্ষ জব কার্ড হোল্ডার। কত টাকা? 3,700 কোটি টাকা। কোথা থেকে দিয়েছেন? বাংলার নিজের তহবিল থেকে। কারা টাকা দেয়নি? কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি। কারা বলছে দিতে দেবো না? এই বিজেপির নেতারা বলছে দিতে দেবো না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষের ক্ষোভ থাকবে। প্রথমত ওখানে গিয়ে তিনি ধর্মের নামে ভেদাভেদ করতে গেছেন, ফলওলা বাড়িয়ে গেছে, সেই জায়গায় তুলসী গাছ পুঁতে দিয়েছেন, নোয়িং ফুললি ওয়েল ফলওলা রুটি রুজির জন্য আসবে, সেখানে বসতে যাবে, তখন ওনারা গিয়ে তুলসী নিয়ে রাজনীতি করবেন। একটা পবিত্র জিনিস তুলসী, তাই নিয়ে রাজনীতি করতে যাচ্ছেন। তো এবার তার সঙ্গে 100 দিন, আজকে হাইকোর্টের রায় প্রমাণিত হয়ে গেছে যে রাজ্যের দাবি ঠিক ছিল। তো তন্ময়দা, আমি এই প্রশ্ন রাখতে চাইছি যে খুব স্বাভাবিকভাবেই বিরোধী দল হিসাবে বিভিন্ন ইস্যুতে তারা বক্তব্য রাখবেন, সেটা বিভিন্ন ইস্যুতে হতে পারে, সেটা কোনো কর্মসূচি হোক, প্রতিবাদ হোক, অ্যাসেম্বলি হোক। অ্যাসেম্বলির ছবিও আমরা দেখেছি যে আপনাদের বিধায়কদের বলতে দেওয়া হয় না, আপনাদের এগেনস্টে অধ্যক্ষ রুল জারি করে দেন, তাদেরকে সাসপেন্ড করে দেন। এবং যদি এমনি কোনো কর্মসূচি হয় তাতেও আমরা দেখছি বারবার বিভিন্নভাবে বিভিন্ন ভাষায় সম্বোধন করা হয়, অশালীন ভাষা ব্যবহার করা হয়, জুতো ছোড়া হয়। এবং আপনাদের রাজ্য সভাপতি আজকে যখন বজবজে গেছেন, আপনি তো দেখেছেন সেই ছবি। ফলে কেন বারবার আমার প্রশ্ন যে বিজেপি হয়তো গোটা বিষয়টা নিয়ে প্রতিবাদ করেছিল যে 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে, তো সত্যি কথাই তো বলেছে, এর মধ্যে তো কোনো অন্যায় বলেনি। আর সেই কারণে তদন্ত করে দেখা গেছে দুর্নীতি হয়েছে বলে কাজটা বন্ধ ছিল এতদিন।
এবার হাইকোর্টের নির্দেশে আবার চালু হবে, কিন্তু তার জন্য একজন রাজ্য সভাপতি বা কেন্দ্রীয় মন্ত্রীকে তার একটা প্রোটোকল আছে, এইভাবে কি তাকে অসম্মান করা যায়? সুপ্রিয়, প্রথমে আপনাকে একটু কারেক্ট করে দেবো একটা ব্যাপারে, যে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ কিন্তু বলেননি যে মনরেগার 100 দিনের কাজের টাকা আটকে রাখা হয়েছে, আটকে রাখা যাবে না। হাইকোর্ট যেটা বলেছেন যে হচ্ছে যে প্রকল্পটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা যাবে না, তার জন্য 1 আগস্ট থেকে আবার শুরু করতে বলেছেন। তার সাথে সাথে হাইকোর্ট কিন্তু কখনো বলেননি যে টাকা আটকে আছে, সেই জন্য হাইকোর্ট বলেছেন যে বাকি কিছু পয়সা এই সরকারকে দিতে হবে, সেটাও কিন্তু হাইকোর্ট বলেনি। এবং হাইকোর্ট এটাও বলেছেন যে দুর্নীতি যে হয়েছে সেটা একরকম মান্যতা দিয়েছেন, যে কেন্দ্রকে বলেছেন যে মনিটর করতে, নজরদারি করতে। এবং শুধু তাই নয়, ভুয়ো জব কার্ড বাদ দিতে বলেছেন। আজকে আমাদের রাজ্যে 100 দিনের কাজে পরে বলবো কথা, পরে আমি বলে দিচ্ছি, পরে কথা বলবো তুমি প্লিজ। প্রায় 25 লক্ষ ভুয়ো জব কার্ড পাওয়া গিয়েছে। আচ্ছা, তারপরে 4টে ডিস্ট্রিক্টে কেন্দ্রীয় টিম এসে দেখে বার করেছে দুর্নীতি হয়েছে, ফাইন করেছে, সেই ফাইন রাজ্য জমা করেছে, মানে রাজ্য মেনে নিয়েছে দুর্নীতি হয়েছে। অভিষেক ব্যানার্জি কি বলেছেন যে 200 জন যদি দুর্নীতি করে থাকবে তাহলে কেন টাকাটা সমাজ বন্ধ হয়ে থাকবে, তার মানে তিনিও স্বীকার করলেন যে দুর্নীতি হয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে এই দুর্নীতিটা এখানে হচ্ছে মাথা থেকে হয়, সরকার দুর্নীতিগ্রস্ত সরকার, যার জন্যে আপনি দেখেননি যে কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। এর পাশাপাশি যে এই যে তৃণমূলের প্রতিনিধি বলছেন যে উত্তরপ্রদেশ বা গুজরাট, জানবেন গুজরাটেও দুর্নীতি হয়েছে, সেখানে মন্ত্রীর ছেলেকে গুজরাট সরকারি অ্যারেস্ট করে জেলে পাঠিয়েছে। আজকে উত্তরপ্রদেশে সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে, কারণ এইটাই হচ্ছে কেউ যদি দুর্নীতি করে থাকে সে বিজেপি সরকার থাকলেও, বিজেপি সরকার থাকলেও সেই দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেওয়া হবে না। কিন্তু আমাদের রাজ্যে যেটা হয়েছে সেই দুর্নীতি চালিয়ে যাওয়া হয়েছে। প্রশ্ন হলো, আজকে যে আপনি ডায়মন্ড হারবারের কথা বলছেন, এটা হচ্ছে ডায়মন্ড হারবার মডেল। ওখানে গণতন্ত্র বলে কিছু নেই, ওখানে 7 লাখ ভোটে একজন জিতে যান হচ্ছে লোকসভার ভোটে। ওখানে হচ্ছে আপনি যে এই যে দেবব্রত বলছেন যে জিহাদি বলেছে, আরে জিহাদি তো ওখানে পাওয়া যায়। আজকে 1 মাস আগে একজন হচ্ছে দেবব্রতকে বলি, মনে করিয়ে দিই, আব্বাস উদ্দিন মোল্লা একজনকে ধরে আনা হয়েছে। তিনি হচ্ছেন জামাতুল মুজাহিদ্দিনের সাথে কাজ করেন, যেটা লস্কর-ই তৈবার। আজকে 2022 সালে ওইখানে গ্রাম থেকে ধরে এনেছে সামির হোসেন নামে একজনকে, সে জেহাদি। ওখানে বাংলাদেশি, মৌলবাদী, জেহাদি সব ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনায় ভরে রয়েছে। আজকে এই যে দেখলেন আপনি, যারা হচ্ছে জুতো ছুটছে করছে, এর মধ্যে দেখবেন হয়তো অনেকে দেখবেন ভুয়ো জব কার্ড হোল্ডার, তারা ভুয়ো জব কার্ড রেখে পয়সা আয় করছিল, চুরি করছিল, তো তাদের তো গায়ে লাগবেই এখন। আর তারপরে এই সরকার কি করছে, সেইগুলোকে লেলিয়ে দিচ্ছে যে আমাদের কোনো নেতা ইভিন অন্য কারণে, তিনি আজকে গিয়েছিলেন আমাদের কর্মীর পাশে দাঁড়াতে, তার সাথে দেখা করতে, তিনি কোনো হচ্ছে ওখানে মিটিং মিছিল করতে যাননি। তো সেইটাতে এই চোরেরা তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে যে তোমরা গিয়ে গন্ডগোল করো। আজকে 100 দিনের কাজের টাকায় যেটা বন্ধ করা হয়েছে, যেটা সুপ্রিয়া আপনি বললেন, মনরেগা অ্যাক্ট আছে, সেই অ্যাক্টের সেকশন 27-এ বলা আছে যে কেন্দ্র সরকার চাইলে যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে বন্ধ করতে পারে, সেই আইন মেনে বন্ধ করা হয়েছে। আজকে সিএজি রিপোর্টে বেরিয়ে এসছে যে 1,95,000 কোটি টাকার কোনো হিসেব দেয়নি এই সরকার। তাহলে সেই সরকার কি করছে এখন? এই কুণাল ঘোষ বললেন যে আমরা পয়সা দিয়েছি, আরে আপনি কার পয়সা দিয়েছেন? আজকে কেন্দ্রের পয়সা আপনারা সব চুরি করেছেন। আজকে তৃণমূলের লোকজন চুরি করেছে, করার পরে আমার আপনার করের পয়সা তাদেরকে দেওয়া হচ্ছে, ওটা মমতা ব্যানার্জির পয়সা নয়। তো সেইটা বলতে শিখুন, ওটা আমার আপনার করের পয়সা দেওয়া হয়েছে, যে পেমেন্টটা হয়েছে, কিন্তু তার আগে কেন্দ্রের পয়সা চুরি করা হয়েছে। তো এই করে এরা রাজ্য চালাচ্ছে। কিন্তু এইভাবে কি কোনো রাজনৈতিক নেতাকে থামানো যায় অসৌজন্য রাজনীতি করে? এরা তো দেখুন, এখানে মুশকিল হচ্ছে আপনি এখানে তো পুলিশ বলে কিছু নেই, এখানে তো পুলিশ বলে কিছু নেই, আপনারা তো প্রমাণ পেয়েছেন। পুলিশের শিরদাঁড়া ভেঙে দেওয়া হয়েছে। আজকে পুলিশের মা বোনকে গালাগাল করলে, পুলিশের বউকে গালাগাল করলে পুলিশ কিছু করতে পারে না, সেটা তো আমরা দেখলাম বীরভূমে।
তো সেইখানে যেখানে এই হচ্ছে পুলিশের অবস্থা, সেখানেও পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শক হয়ে দেখবে তো এই রাজ্যের অবস্থা হয়েছে। বেশ বেশ, আমি একটু দেবাশিসের কাছে যাবো। দেবাশিসদা, আমি প্রশ্ন এইভাবে রাখতে চাইছি যে কোনো বিচারপতি রায় সরকারের পছন্দ হলো না, কোনো আইনজীবী কোর্টে গিয়ে সরকারের বিপক্ষে প্রশ্ন রাখলো, পছন্দ হলো না, কোনো বিরোধী দল সরকার সম্পর্কে বা তৃণমূল দল সম্পর্কে কোনো বক্তব্য রাখলো, সেটা পছন্দ হলো না, তারা যদি কোনো কর্মসূচি করে, কোনো বিক্ষোভ কর্মসূচি করে, সেটাও পছন্দ হয়। পছন্দ অপছন্দ না হলেই বিরোধী দলের নেতাদের, কর্মীদের এভাবে হেনস্থা হতে হবে? বা পুলিশ যেখানে তাদের কাজ করবে সেখানে নির্বাক দর্শক হয়ে তারা দাঁড়িয়ে আছে, অথচ এই পুলিশ আবার অন্য জায়গায় কত সক্রিয়। আবার যখন এই পুলিশকে কোনো একজন রাজনৈতিক নেতা তার মা বা তার স্ত্রী নিয়ে গালাগালিজ করা হয়, তখন সেই পুলিশ সমাজ থেকেও কোনো প্রতিবাদ নেই। অর্থাৎ আমাদের এই রাজনীতিতে, আমাদের এই বাংলার এই রাজনীতিতে এই সংস্কৃতি আমরা আগে কখনো দেখিনি। বিরোধী দল করলে খুব স্বাভাবিকভাবেই সরকারের তরফ থেকে নানা রকম হুমকি আসবে, নানা রকম বিষয় আসবে, হয়তো পুলিশ প্রশাসনের চাপ আসবে, কিন্তু যে কোনো অনুষ্ঠানে গেলে পরে তাদেরকে এভাবে কর্মীদের লেলিয়ে দেওয়া হবে আর সেখানে পুলিশ নীরব দর্শক হবে, এটা তো আমার মনে হয় আমাদের বাংলার এই ছবি আগে কখনো ছিল না। দেবাশিসদা, মানে দেখুন, রাজনীতির যে অবক্ষয় হয়েছে সে তো আপনি যে ভূমিকাটা করলেন আমাকে বলতে দেওয়ার আগে, সেই ভূমিকাতেই পরিষ্কার যে রাজনীতি ক্রমশ তলানিতে ঠেকেছে এবং ঠেকবে না কেন। মানে আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের পশ্চিমবঙ্গের কথা যদি বলি, আমি কেন্দ্রের জায়গায় যাচ্ছি না এই মুহূর্তে, যে আগে হয়তো পঞ্চায়েতে যারা শিক্ষক তারা হয়তো প্রার্থী হতেন, এখন মাগুর মাছ বিক্রেতা বা এই ধরনের যারা বেশি মানে পাওয়ারফুল বা শক্তিশালী, মানে গুন্ডা, মাস্তান, দুষ্কৃতী, শাহবাজদের মতো, শাহজাহানদের মতো, জাহাঙ্গীরদের মতো তোলা তোলে, তারা দলের সম্পদ হয়। হ্যাঁ, তো তার ফলে রাজনীতি ধীরে ধীরে মানে একেবারে টপ টু বটম আপনি যদি খেয়াল করেন, এদের মধ্যে শিক্ষাটা কোথায় আছে। মানে এটা কিন্তু আমি আজকে বলছি না, বহুদিন ধরে বলছি যে কতগুলো দুষ্কৃতী মিলে একটা দল বানিয়ে দিয়ে রাজ্যকে চালালে যেটা হবার, মানে আমি আজকে খুব অবাক হয়েছি যে সুকান্ত মজুমদারের মতো মানুষের মুখ থেকে যে ভাষাগুলো বেরিয়েছে সেটা আমার দেখে শুনে খুব খারাপ লেগেছে। কারণ উনি তো একজন শিক্ষিত মানুষ বলে আমি জানতাম, তো কোনো একটা কারণ একজন যে পদে উনি রয়েছেন ওইটুকু ধৈর্য ওই জায়গাটা থাকা দরকার রাজনীতি থাকতে গেলে। কারণ তাকে তো কুণাল ঘোষের মতো বিভিন্ন লোকজন বিভিন্ন কথাবার্তা বলবে বা বাইরে থেকে বলবে, কিন্তু তিনি যে ভাষাগুলো প্রয়োগ করেছেন সেই ভাষাগুলোতে আমার একটু আপত্তি রয়ে গেছে। এবার আমার আপত্তিটা এটাই, উনিও মানুষ, উনি হয়তো বলে ফেলেছেন, আমি মানছি, কারণ সংস্কৃতিটাই ওই জায়গায় গেছে। আমরা আজকে অনেক আলোচনা করছি, কিন্তু আসলে এই যে সরকারের যে কাজ, সরকারের কাজটা এখন যে দাঁড়িয়ে গেছে, সে রাজ্য সরকার বলুন, কেন্দ্র সরকার বলুন, মানুষের জন্য যে শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি ইত্যাদি, এগুলোর ব্যাপারে কোনো আলোচনা নেই বা কোনো কথাবার্তা নেই। কোথা থেকে টাকা কোথা থেকে আসবে, কোন প্রকল্প আটকে গেল, মানে কোথায় টাকার গন্ধ আছে অর্থনীতির, মানে ওই জায়গাটা নিয়ে তারা সব কন্টিনিউয়াসলি কাজ করছে। এবং রাজনীতি করতে আসা মানে শুধু টাকাটা পাওয়া। এবং আপনি খেয়াল করে দেখুন যে দলটার কথা আপনি বলছেন, সেই দলটার মধ্যে শুধুমাত্র এই জায়গাগুলো রয়েছে। আমি আপনাকে দুটো উদাহরণ দিই, তন্ময় বাবু হয়তো জানবেন, এই কিছুদিন আগে, আর মাত্র বোধহয় 7 দিন আগে, নিট পরীক্ষার ফল প্রকাশ, অল ইন্ডিয়া মেডিকেল যে পরীক্ষাটা হয়, যেখানে আমাদের পশ্চিমবঙ্গের স্থান, কে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ইত্যাদি বলছিলেন, পশ্চিমবঙ্গের স্থান ভাবলে মানে আমাদের চোখে জল এসে যাচ্ছে। মানে 11টা রাজ্যের পরে বোধহয় আছে, মানে 100 জনের মধ্যে মাত্র 2 জন এই 100 জনের মধ্যে আসতে পেরেছে অল ইন্ডিয়া মেডিকেলের পরীক্ষায়। মানে ভাবুন আমরা শিক্ষা ব্যবস্থায় কোথায় নিয়ে গেছি। আপনি জানবেন, আমি জানি না আপনারা জানেন কিনা, এটা কত বড় ইস্যু আছে, আমরা সেটা নিয়ে আলোচনা করছি না। ওয়েস্ট বেঙ্গল যেই পরীক্ষা হয়েছে এপ্রিল মাসে, আজকে অব্দি, মানে আজকে এই জুন মাস চলছে, আজকে অব্দি রেজাল্ট বের করতে পারেনি। তার কারণ কি? তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি কৃষি সংরক্ষণ, সেটা নিয়ে যেটা কেস চলছে, আফেল করা আছে। এবার তাহলে বুঝুন, আমাদের এখানে যারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল। তারা কি করবে? তারা যারা অল ইন্ডিয়া জয়েন্ট এন্ট্রান্স দিয়েছে তারা বাইরে চলে যায়, বাইরে চলে গিয়ে পড়াশোনা করবে। তাহলে এই একটা জায়গায় এই তৃণমূল সরকার শিক্ষা ব্যবস্থা নিয়ে যাচ্ছে এবং তারা বাধ্য করছে মানে শিক্ষাকে একেবারে তলায় নামাতে, এবং এই ধরনের মানুষকে রাজনীতিতে এনে তারা অন্যরকম একটা আবহাওয়া তৈরি করছে। যদি আমরা এখনো এই জায়গাটা না আটকাতে পারি সুপ্রিয় বাবু, তাহলে কিন্তু আমাদের আরো দিন অপেক্ষা করে আছে সামনে। মানে
আমরা কি দেখছি, এই যে ধরুন আজকে সুকান্ত বাবু গেল, মানে উনি তো কতগুলো জায়গায় ঠিকই বলছেন, মানে কেন টাকা আটকে ছিল, মানে তুমি চুরি করেছো প্রমাণিত আছে, তুমি এত এত টাকা নিয়ে নিয়েছো প্রকল্প থেকে, সেগুলোর জন্য তোমার টাকা আটকানো ছিল, তো সেগুলো নিয়ে তো তোমার এই মানে এইরকম একটা জিনিস করার দরকার নেই। আর সত্যি তো উনি একজন কেন্দ্রীয় মন্ত্রীকে তার মিনিমাম সম্মানটুকু দিতে হবে। কিন্তু এই যে আমি যে কথাগুলো বলছি, এটা তো একটা রেজিমেন্টেড পার্টি হলে সে তার কর্মীকে এইভাবে আটকাবে, এরা তো নিজেদেরকে মেরে ফেলছে, মানে বক্তৃতা দেখুন এই অন্যকে পুড়িয়ে মেরে দিল, এরা তখন নিজেদের পক্ষে লড়াই হচ্ছে, এরা অন্য লোককে মানবে, এই সংস্কৃতি আসবে। ঠিক, আসবো রেজিমেন্টেড পার্টি নিয়ে একটু বলি, আসবো আমি আসবো, আমার ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিতে হবে, তবে এটুকু বলতে পারি রেজিমেন্টেড পার্টি বললো তো ততক্ষণ পশ্চিমবঙ্গের উন্নতি সম্ভব নয়। সুপ্রিয় ঠিক 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 সবথেকে বড় কথা এখানে কোনো আইনের শাসন নেই না। এবার যদি কেউ আইন ভাঙে, যদি কেউ করে, আজকে তো উপনির্বাচন হলো, পুলিশ প্রোগ্রাম করতে হলো না, আজকে তো উপনির্বাচন হলো, একটা কথা বলতে হলো না, আইনের কোনো শাসন ছোট বিজ্ঞাপন বিরতি নেব, আমরা ফিরছি, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর দেবাশিস যে কথা বলার চেষ্টা করছিল যে আমাদের রাজ্যে দুর্নীতিটা একটা এমন জায়গায় এসে পৌঁছেছে যার প্রত্যেকটা এফেক্ট কিন্তু এসে পড়ছে আমাদের সাধারণ মানুষের উপরে, সেটা শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, শিক্ষক নিয়োগ বলুন, রেশন বলুন, এমন কোনো জায়গা নেই, কয়লা বলুন, দুর্নীতি ঘিরে আজকে এই বর্তমান শাসক দলকে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে। যদিও দেবব্রতদা সেলফ ডিফেন্স করতে বলবেন যে কোথায় দুর্নীতি হচ্ছে, কী প্রমাণ আছে, কিন্তু কোর্টে তো ইতিমধ্যেই অনেক কেস চলছে, আমরা জানি, হয়তো সময়ের জন্য বা কোথাও না কোথাও আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বা কোনো না কোনো বিষয় আসছে যে কারণে হয়তো কেস কমপ্লিট হচ্ছে না, কিন্তু মামলা তো চলছে। আজকে দেখুন, যখন আমরা এই ধরনের প্রশ্ন করি বা আসে, তখন আপনারা বারবার অন্য রাজ্যের উদাহরণ তুলে আনেন, কিন্তু কেন এই বাংলায় বুকে যে একের পর এক দুর্নীতি হতে চলেছে, যে কারণে আপনাদের আজকে কেন্দ্রীয় প্রকল্পের টাকা, বরাদ্দের টাকা আটকে যাচ্ছে, সেটা সমাধান করছেন না? কেন বিজেপির লোকরা এই দুর্নীতির কথা বলছে, তার জন্য লোক দিয়ে দাও, অসম্মান করো? আমি এটাই বারবার বলতে চাইছি, আপনারা অন্য রাজ্যের কথা কেন বলছেন? এই রাজ্যের কথা বলুন। আজকে যদি বর্তমান সরকার স্বচ্ছ হয়, অনেস্ট হয়, তাহলে কেন তাদের নিচের লেভেলের মানুষ যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, তারা দুর্নীতি কেন করবে? এটা আমাকে বলুন দেবব্রতদা, আপনি অনেক কথা বলতে চাইছিলেন তখন। শুনুন, এই যে বারে বারে বলছে না দুর্নীতি, প্রথমে একটু দেবাশিসদার কথায় আসি। দেবাশিসদা বলছিল না রেজিমেন্টেড পার্টি, একটু রেজিমেন্টেড পার্টির একটু নমুনা শুনুন। এখন বাম আমলে যদি একটু ঘটনা ঘটতো, এই যে মাগুর মাছ বিক্রেতার কথা বললো, আমরা তো বলছি মজিদ মাছটা কী বিক্রি করতো? আলু বিক্রি করতো, আলুর দোকান ছিল, সেখান থেকে কি পরিস্থিতি সেই তিনি তৈরি হয়েছিলেন আর কি তৈরি হয়েছিলেন, এটা দেবাশিসবাবু খুব ভালো বলতে পারেন। না অতীত, নিশ্চয়ই অতীত আছে বলেই তো বর্তমান। না আর এই যে বাম আমলে হতো না, বাম আমলে হতো কি হতো, দুটো হারমাত ডেকে আনতো, একটা গলায় জ্যান্ত কই মাছ দিয়ে দিত। বাম আমল 30 বছর শাসন করে তারা চলে গেছে, তাদের আর কোনো অস্তিত্ব নেই, একটু মানুষ এই যে বিধায়ক তাদের ফ্যাসিলিটি নেই, এমনি মানুষকে বোকা ভাববে না, এদের এই কারণেই আস্থা করে ছুঁড়ে ফেলেছে। এগুলো স্বীকার করি। বাম আমলের সঙ্গে আপনাদের দলে তুলনা করবেন? দলে এই মুহূর্তে কেন আপনাদের কর্মী হোক, আপনাদের নেতা হোক, কেন আজকে কেন পয়সার বিনিময়ে অযোগ্য ব্যক্তিরা চাকরি পাবে? আজকে কেন এই স্কুলের বা যে কোনো স্কুলের ট্যাব বিক্রি, ট্যাব কিনে দেওয়া যাবে, সেই টাকা পর্যন্ত অন্য জায়গায় চলে যাচ্ছে, 100 দিনের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে, ঘটনা দিয়ে মিড ডে মিলের টাকা অন্য জায়গায় চলে যাচ্ছে। সারা দেশ তো দুর্নীতি মুক্ত নয়, দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটবে না, কেউ এখানে কেউ হলফ করে বলতে পারে না, কিন্তু তথ্য যেটা বলছে, শুনুন তথ্য বলছে, এটা সংসদের তথ্য বলছে, সব থেকে বেশি দুর্নীতি যে 3টি রাজ্য হচ্ছে, সেটা হচ্ছে ডবল ইঞ্জিন রাজ্য হচ্ছে, সব থেকে বেশি দুর্নীতি। কিন্তু বৈমাতৃসুলভ আচরণ করে আমাদের রাজ্যের টাকা আটকে, এই যে বললো না 1,95,000 কোটি টাকার হিসাব নেই, কোথা থেকে তন্ময়বাবু তথ্য অর্থমন্ত্রী পার্লামেন্টে বলেছেন, দুর্নীতিযুক্ত রাজ্য যে কটা রয়েছে সব কটা ডবল ইঞ্জিন রাজ্য। দেখাবো তথ্য নিয়ে কথা বলছি না, আমিও দেখাবো। আর গণতন্ত্রের কথা বলছিলেন না, গণতন্ত্র আজকে দেখুন না, একটা উপনির্বাচন হলো, একটা কথা বলতে, তবে একটা কথা নেই, একটা কথা উপনির্বাচনে আপনাদের দল জিতবে, প্রচুর ভোটে জিতবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। না সন্দেহ নেই, এক্ষুনি বলতে এই হয়েছে সেই হয়েছে। আর না, আমরা তো আজকে উপনির্বাচন কালীগঞ্জে আলোচনা করছি না, আমরা কালীগঞ্জের উপনির্বাচনে আলোচনা করছি না, বলছে
সে সংস্কৃতি ভোটের কালই তাদের মিডল ফিঙ্গার দেখাচ্ছে, এই তো সংস্কৃতি এদের, আর কি নতুন করে? আচ্ছা মিডল ফিঙ্গারটা কে লাগিয়েছে বলুন তো? আরে মিডল একজন প্রার্থী তার মিডল ফিঙ্গারে লাগিয়েছে, কালিটা কে লাগিয়েছে? উনি কচি খোকা কিচ্ছু জানেন না। আরে কালিটা কে লাগিয়েছে? না না কে লাগিয়েছে উনি জানেন না, একজন প্রার্থী। স্টেট কমিশন কি করেছে? তুমি কোন দিকে কথা বলছো? না না ঘুরে কথা না, একটা তাদের সংস্কৃতি এদের আলোচনা। দেখুন আমি কালীগঞ্জ যাইনি, কালিয়াগঞ্জে আলোচনাই করছি না, কোনো সাবজেক্টই না কালিয়াগঞ্জ। আমার প্রশ্ন কেন বারবার যারা প্রতিবাদী হবে, যারা বিরোধিতা করবে, সেটা আপনি চিকিৎসকদের বলুন, জুনিয়র চিকিৎসকরা যারা অভয়া মঞ্চের প্রতিবাদের মুখ ছিল তাদেরকে অন্য জায়গায় পোস্টিং করে দিচ্ছেন। কেউ যদি কোনো বিচারপতি যদি তাদের রায় দেয় যে রায় আপনাদের দলের বিরুদ্ধে যাবে, আপনার সরকারের বিরুদ্ধে যাবে, সেই বিচারপতি খারাপ হয়ে যাবে। কোনো আইনজীবী যদি আজকে কোর্টে গিয়ে আপনাদের বিপক্ষে বলে, সেই আইনজীবীর বিরুদ্ধে বিক্ষোভ হয়ে যাবে। এই জিনিস তো মানা যায় না, এটা হতে পারে না কখনো। আজকে বিরোধী দলনেতা হোক, সভাপতি হোক, কর্মী হোক, কেন করবে? কি অসাধারণ পর্যবেক্ষণ। আমার মনে হয় দেবব্রতদা সেলফ অ্যাসেসমেন্ট কোথাও না কোথাও দরকার আছে। আমি বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেন আমি আবারও মানছি, রাজ্যের সঙ্গে কোথাও বিমাতৃ সুলভ আচরণ হলে মানুষ কথা বলবে, সরকার কথা বলবে। আজকে আদালত, ন্যায়ালয়, বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে তার ফলাফল হবে। তার মানে এই নয় কিছু কর্মীকে লেলিয়ে দিয়ে একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বা এই রাজ্যে বিরোধী দলের রাজ্য সভাপতিকে এভাবে হেনস্থা করা হবে। এটা দিল্লিতে কারা হেনস্থা করেছিল? দিল্লিতে যারা অভিযোগ জানাতে গেছিল সেখানে পুলিশ দিয়ে পিটিয়ে তাড়ানো হয়েছিল, পুলিশ দিয়ে পিটিয়ে তাড়ানো হয়েছিল। তখন ঠিক আছে, তখন গণতন্ত্র আছে, তখন গণতন্ত্র আছে। খবর রাখে না দেবব্রত। না 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 খবর শোনো একটু, শুনি তুই বল। পুলিশ পারমিশন দিয়েছে, ওখানে তারা প্রতিবাদ করতে পারবে, সেই জন্য তারা সেখানে বসতে পেরেছে। এবার যে সময় থেকে যে সময় পর্যন্ত পুলিশ পারমিশন দিয়েছে সেই সময় অতিক্রান্ত এনসিডব্লিউ রিপোর্ট চেয়েছিল অনুব্রত মণ্ডল কেন বোলপুরের আইসি কে এইভাবে অশালীন কদর্য ভাষায় আক্রমণ করেছে, যেখানে তার মা তার স্ত্রী সম্পর্কে অত্যন্ত খারাপ ভাষা ব্যবহার করছেন। তারপরে কি হলো আমরা দেখলাম, তাকে ডাকা হলো দুবার তিনবার চারবারের মাথা তিনি গেলেন, দেখা করলেন, তারপরে আর কিচ্ছু নেই। দল নিজেদের মধ্যে গোটা বিষয়টা আন্ডারস্ট্যান্ডিং করে নিলেন। কিন্তু এখনও পর্যন্ত এনসিডব্লিউ যে রিপোর্ট চেয়েছে, সেখানে আজকে পুলিশ যে রিপোর্ট দিয়েছে, অ্যাকশন টেকের রিপোর্ট, যেখানে বলছেন যে উনি আমাদের সঙ্গে সহযোগিতা করছেন, ফলে উনি তদন্ত সহযোগিতা করছেন, সুতরাং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা এই মুহূর্তে নেওয়া যাবে না। তো এখানে তো পরিষ্কার যে অনুব্রত মণ্ডল বীরভূমের বাঘ, যিনি এই মুহূর্তে কোর কমিটিতেও নেই, রাজ্য দলের জেলা সভাপতিও নেই, কিন্তু তার এতটাই ক্ষমতা যে এখনও দল তার মাথার উপরে হাত। যদি দলের নেতারা যখন যাচ্ছেন সেখানে পুলিশ নীরব দর্শক। না না এটা সুপ্রিয়, দেখুন আপনি বলবেন না যে পুলিশ কিছু জিজ্ঞাসা করেনি, পুলিশ তাকে পুলিশ স্টেশনে ডেকেছে, বসিয়ে মিষ্টিমুখ করিয়েছে। কারণ সে পুলিশকে, পুলিশের মা, পুলিশের বউ, এদেরকে মিষ্টি কথা বলেছিল, যে কথা আমি এখন ক্যামেরার সামনে বলতেও পাচ্ছি না। সেই জন্যে পুলিশ তাকে ডেকে মিষ্টিমুখ করিয়ে বাড়ি পাঠিয়েছে এবং রিপোর্ট দিয়েছে যে সে পুলিশের সাথে সহযোগিতা করছে। আসল কথা হচ্ছে যে পুলিশের শিরদাঁড়া ভেঙে গেছে, আর এই পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর হাত কেষ্টর মাথার উপরে রয়েছে, কারণ তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রীর আদরের কেষ্ট। এই জন্যে পুলিশ কিছু করতে পারছে না। এটাতে অবাক হওয়ার কারণ নেই। যখন সাগর ঘোষ মারা গেছিলেন সেই খুনের কেসে অনুব্রত মণ্ডল মূল অভিযুক্ত ছিলেন, তখন আপনারা জানেন একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে তিনি বলছেন পুলিশকে বোম মারো এবং ঘরবাড়ি জ্বালিয়ে দাও। তারপরে শুনে নাও, আমি বলছি তারপরে কোর্টে আপনারা জানেন কি জানি না, কোর্টে সেই পুলিশ সেই ভিডিওর ফরেনসিক করায়নি, কারণ তারা অনুব্রতের ভয়েস স্যাম্পল জমা দেয়নি। তিনি তো তিহার জেলে ঘুরে এসেছেন, তার জন্য সে পুরোপুরি ছাড় পেয়ে গেছে। তন্ময়দা গুরু পাচার মামলায় তিহার জেলে তিনি ঘুরে এসেছেন, কিন্তু তার ভাষা, তার
ইয়েগুলো ট্রান্সলেটার ছিল না বলে, তা সেই ট্রান্সলেশন করা যায়নি বলে তিনি বেল পেয়ে গেছেন। এটা তো অভিযোগ, এটা তো বারবার অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে। সেই জন্য নয়, শুধু কারণ হচ্ছে এই জন্য যে বেল ইজ এ রাইট। তিনি প্রায় 2 বছর জেলে ছিলেন, তারপরে কোর্ট বেল দিয়েছে। আপনারা জানেন তিহার থেকে যখন কি আবার চুপ করে এত অদ্ভুত কথা বলছেন বিজয় কুমার সিং নিয়ে বলেন কেন? সেটা দেশের সেনাবাহিনী অপমান করেছে। কেন দেশের সেনাবাহিনীকে যারা কথা দিচ্ছে সেনাবাহিনী চলে যাচ্ছে, কেন যাবে না? এর সঙ্গে সেনাবাহিনী কি যোগ আছে? এর সঙ্গে সেনাবাহিনী কি যোগ আছে? আচ্ছা আমি বলছি, আচ্ছা আপনি বলুন অনুব্রত মণ্ডল, আচ্ছা তন্ময়দা বেশ ছেড়ে দিন। আচ্ছা কেন বলুন অনুব্রত মণ্ডলকে কেন? আজকে সুপ্রিয় দেখুন, আজকে যখন আপনারা দেখেছেন নিশ্চিত ভিডিও, তিহার থেকে তখন বেরোচ্ছেন, তখন হচ্ছে সেই হচ্ছে বীরভূমের বাঘ, সেই নেংটি ইঁদুর হয়ে গেছে, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, হাঁটতে পারছে না। তারপরে পশ্চিমবঙ্গে ঢোকার পরে এবার দিদি আবার বাঘ হয়ে গেছে, আবার বাঘ হয়ে গেছে। আমি এটাই বলতে চাই, দেবব্রত দা আপনি বলুন তো কেন অনুব্রত মণ্ডল, 1 মিনিট, অনুব্রত মণ্ডল যে ভাষায় আজকে একজন পুলিশ অফিসারকে কথা বলেছেন, তার পরিবার টেনে যে কদর্য ভাষা ব্যবহার করেছেন, তারপরে এখনো দল তাকে ব্যবস্থা নিচ্ছে না কেন? কিসের ভয়? এটা বলুন। সন্ত্রাস যদি বলেন, আজকেই তো দেখলাম মাননীয় সুকান্ত মজুমদার কি ভাষায় কথা বলেন। আপনি চলে গেছেন অন্য উদাহরণে, তাহলে অন্য লোক বললে আপনারাও বলবেন। আপনারা স্পেসিফিক উত্তর দিতে পারছেন না, ভাষায় কথা বললো, তাহলে আপনাদের কাছে উত্তর নেই। উত্তর নেই না। সুকান্ত মজুমদার কেন পুরো এমএলএ নয়, জনপ্রতিনিধি নয়, পঞ্চায়েত নয়, রাজনৈতিক দৈন্যতা বিজেপির কোন জায়গায় গেছে? আমি দেবাশিসের কাছে, দেবাশিসদা আমার সময় খুব কম, আমি সংক্ষেপে জানতে চাইবো আজকে অনুব্রত মণ্ডল এই সাবজেক্টের সঙ্গে অ্যাড করছে, কারণ আমি দেখছি যেখানে পুলিশ নীরব দর্শক, আর সেই পুলিশ সমাজকে যখন অনুব্রত মণ্ডল এইভাবে অশালীন কদর্য ভাষায় আক্রমণ করেন, সেখানে এনসিডব্লিউ রিপোর্ট চাইছে, অ্যাকশন টেকেন রিপোর্ট, সেখানেও বলা হচ্ছে অনুব্রত মণ্ডল তদন্তে সহযোগিতা করছে তাকে। দেখুন, আমি এটা বহু জায়গায় বলেছি যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়ার ক্ষমতা না রাজ্য সরকারের আছে না কেন্দ্রীয় সরকারের আছে, কারণ অনুব্রত মণ্ডলকে একেবারে মানে তৃণমূল নেত্রী মানে আগলে রাখেন, এবং এই যে পুলিশের কোনো ক্ষমতাই নেই। একটু চিন্তা করে বলুন, তিনি তিহার জেলে ছিলেন 2 বছর, তারপরে কোর্ট তাকে বেল দিয়েছে, কেন্দ্রীয় সরকার এখনো কেস চলছে, তিনি হচ্ছে কোনো হচ্ছে নির্দোষ প্রমাণ হননি, সুতরাং এরপরে তিনি আবার জেল হবে। একটু জেনে নিয়ে বলুন। অনেকেই ছিল, নামগুলো বলবো নাকি? তিহার জেলে কারা কারা ছিল? তিহার জেল সে মার্ডার কেসে তিহার জেলে ছিল, তাতে কি হয়েছে? বেশ বলুন। আমার বলতে দিতে আমি বাইরে আছি তো, আমি তো আরেকটা আপনাকে বলে দিই, শিব ঠাকুর মন্ডলের কথা বলে দিই, মনে রাখবেন। তথ্য দিচ্ছি, হ্যাঁ আপনি যতবার আমাকে বলবেন এই কথাটা, ততবার অন্য জিনিস এগিয়ে আসবে সামনে। আমি বলতে চাইছি যে কারো বিরুদ্ধে সিবিআই কোনো অ্যাকশন নিতে পারছে না। সিবিআই টা ডিপার্টমেন্টটা কার অধীনে আছে এটা জানেন কি আপনি? আরে সিবিআই তো কোর্টে সব দিয়ে এসেছে, কোর্ট তো রায় দেবে। আপনি এটা এই যে বেসিক জিনিসটা বুঝেন না কেন? সিবিআই এর কাজ হচ্ছে তদন্ত করে কোর্টে নিয়ে যাওয়া, কোর্টে নিয়ে সব জমা করা, তারপরে রায়টা হয় কোর্ট দেয়। সিবিআই দেয় নাকি? আচ্ছা বেশ, বলতে দিন। যখন আপনারা যুদ্ধ নয় শান্তি চাই এই যে গল্পটা তৈরি করলেন, মানে এখানে ওই ডোনাল্ড ট্রাম্প আগে ঠিক করলো না আপনারা ঠিক করলেন আমরা জানি না, সেটা তো আমরা বাম প্রগতিশীলতার পথে হাঁটলেন। আরে আপনারা তো পাকিস্তানের সমর্থন করেন, আপনারা হচ্ছে ভারত বিরোধী, আপনারা দেশ বিরোধী, পাকিস্তানকে সমর্থন করেন। বলতে দিন, আমার সময় কম, বিশ্বাস করছেন? সময় দিন, সেনাদের কথা বিশ্বাস করেন না? সময় কম। কর্মদা বাইরে থেকে আছেন, দেবাশিসদা বাইরে থেকে আছেন, বাইরে থেকে দেবাশিসদা বলুন, সময় খুব কম, বলুন। বলতে দিন। আপনারা দেশদ্রোহী। কিন্তু হিন্দুত্ববাদী এই যে জায়গা থেকে সরে এসে এই যুদ্ধের সময় আমি দেখেছি তারা কিন্তু সমস্ত ধর্মের মানুষকে দিয়ে বিভিন্ন মানে পুরুষ মহিলা দিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন, বারবার প্রধানমন্ত্রী সমস্ত ধর্মের কথা বলেছেন, আপনারা এখানে অন্যরকম কথা বলছেন। আচ্ছা বেশ, দেবাশিসদা আপনি অনুব্রত মণ্ডল স্পেসিফিক অনুব্রত মণ্ডল, আচ্ছা আজকে তো আমরা পেহেলগাঁও নিয়ে আলোচনা করছি না, আমরা অপারেশন সিন্ধু নিয়ে আলোচনা করছি না। দেবাশিসদা আপনি স্পেসিফিক, দেবাশিসদা আপনি স্পেসিফিক অনুব্রত মণ্ডল নিয়ে বলুন। আমি আপনাকে রিকোয়েস্ট করছি অনুব্রত মণ্ডল নিয়ে বলুন। কিন্তু তৃণমূল, কারণ দেখবেন অনুব্রত মণ্ডল নিয়ে বলুন। একটা মানে তৃণমূলের দালাল, আপনারা ভোট করে তৃণমূলকে জেতায় জানেন না? বলতে দিন। আজকে আপনি অনুব্রত মণ্ডল তন্ময়দা বাইরে থেকে আছে, বলতে দিন। তন্ময়দা আপনাকে থামাচ্ছি, তন্ময়দা বলতে দিন, নাহলে উনি বলতে পারবেন। তৃণমূল যেমন অতি বাম থেকে
হিন্দুত্ববাদী সবাই তৃণমূল হয়ে গেছে, সেরকম বিজেপিও তো এই জায়গাটা নেওয়ার চেষ্টা করছে। অতএব আমি এটাই বলার চেষ্টা করছি, আপনি অনুব্রত দেবাশিস, আপনি অনুব্রত মণ্ডল দিয়ে স্পেসিফিক বলুন কেন পারছে না, আপনি যেটা বলার চেষ্টা করলেন। আপনি মনে করতে দিচ্ছি, বক্তব্যের ঘটনার সময় মমতা ব্যানার্জি যখন গেছিলেন, মমতা ব্যানার্জি পুলিশকে ডাকেননি, অনুব্রতকে বলেছিলেন এইভাবে কেসটা সাজাও, এবং ওই তৃণমূলের কোন একজন নেতাকে ডেকেছিলেন। আসলে ব্যাপারটা হচ্ছে এই অনুব্রত মণ্ডলের যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে নিজেদের মধ্যে একটা মানে পয়সা করে নিয়ে গন্ডগোল কাজল শেখের সঙ্গে, সেই জিনিসটাকে ওরা অলরেডি ধামাচাপা দিয়েছে। এখন হয়তো দুজনেই 25-25 পাঠাচ্ছে, ওদের কোনো সমস্যা নেই। মানে আমি কিন্তু অনুব্রত মণ্ডলকেও দোষী করবো না, কারণ তৃণমূল দলটা যেভাবে কর্পোরেটের মতো চলে ওদের তো প্রচুর পয়সা লাগবে। তো আজকে হয়তো অনুব্রত মণ্ডল একসময় 2.5 লাখ টাকা পাঠাতো মাসে, এখন তাকে 25 লাখ পাঠাতে হয়, চাপ আছে। সেই একই জিনিস হয়তো কাজল শেখও মানে অনুব্রতের অবর্তমানে কাজল শেখ। আপনি এত তথ্য কোথা থেকে পাচ্ছেন? আপনাকে তো পুলিশের আওতায় আনা দরকার। অনিল বসু, বিনয় কোঙার, বিমান এদেরকে চেনেন? না না, এইসব তথ্য জেনে থাকা দরকার। তো পাচ্ছেন আপনার কথা, অনুব্রতের মাগুর মাছ বিক্রি করতে করতে এতগুলো টাকা কি করে দিল, কখনো নিজেকে প্রশ্ন করবেন। অনুব্রতের এত সাহস কি করে হলো যে পুলিশকে সেগুলো করার পর ওকে জেল হোক না, ওকে জেলে ঢুকে নিয়ে যাওয়া হলো না, এই প্রশ্নটা নিজেকে করবেন। আজকে হয়তো ওই পুলিশ অফিসারকে বলেছে, আপনি জানেন না, আপনি জানেন না তৃণমূলের কোন স্তরে আছেন। অনিল বসুর নাম জানেন? বলতে দিন না, আরে উনি তো প্রশ্ন করছেন। প্রশ্ন করছেন না, উনি বলছেন, বলুন। এই প্রশ্নটা আমার ছিল দেবব্রতবাবু, একজন আপনাদের নেতা, সেই নেতা যে কথাগুলো পুলিশকে বলছে এটা কি সে বলা উচিত না? তাকে বলার পর তার শাস্তি কি হলো? এই অনুব্রত মণ্ডল একসময় বলেছিল পুলিশকে বোম মারবো, সেগুলো তো শাস্তি হয়নি, আজও তো শাস্তি হয়নি। মমতা ব্যানার্জির থেকে অনুব্রত মণ্ডল বেশি পাওয়ারফুল, এটা অনুব্রত মণ্ডল বারবার দেখিয়ে দিচ্ছে। ঠিক। আরে অনিল বসুকে কি শাস্তি দিয়েছিলেন? আচ্ছা, এখন আপনারা পুরনো জিনিস ছেড়ে লাভ কি হবে? আচ্ছা, বামেরা কি করেছে সেই দেখে কি তৃণমূল শেখে না তো? তাহলে সেই প্রসঙ্গ আসছেন কেন? আজকে অনুব্রত মণ্ডল যদি অন্যায় করে থাকে তাকে শাস্তি দেওয়া উচিত, এই ভাষা ব্যবহার করা থাকে তাহলে কোন জায়গায় সাসপেন্ড করা উচিত। শুনুন না, এদের এখন তাহলে সাধারণত এইটা বলো বাংলাদেশকে মানুষ শূন্য করে দিয়েছে, তৃণমূল শূন্য করে। আচ্ছা, এখানে আমার মনে হয় আমাদের আজকে আলোচনা যেটা ছিল, আমার সময় একদম কম, আমরা আলোচনা বিষয়বস্তু ছিল যে বিরোধী দল যারাই করবেন, বিরোধিতা যারাই করবেন তাদেরকে কেন বারবার বিভিন্ন হেনস্থার মুখে পড়তে হবে। আমি কিন্তু কোর্ট আর কোর্ট বলেছি, বিচারপতি থেকে, আইনজীবী থেকে, জুনিয়র ডাক্তার থেকে, বিরোধী দলের নেতারা সবাই, সেখানে বিরোধী দলের মধ্যে শুধু বিজেপি নয়, সেখানে সিপিএমও আছে, সেখানে কংগ্রেসও আছে, সেখানে কিন্তু বামেরাও আছে। আমরা বারবার দেখেছি কিভাবে পুলিশ তাদেরকে হেনস্থা করছে। আমি এটাই বলতে চাইছি যে পুলিশ কোথাও সক্রিয়, আবার কোথাও নিষ্ক্রিয়। আবার সেই পুলিশ সমাজকে দলেরই কোনো নেতা যদি চূড়ান্ত অপমান করে তারপরেও সেই লোকটির কিছু হয় না। অর্থাৎ আমার কোথাও মনে হয় যে সরকারের মতন চলবে, দল দলের মতন চলবে। যদি দুটো কোথাও এক হয়ে যায় না, তাহলে কিন্তু সেই শাসক দল আর সরকার চালানোর জন্য যোগ্য নয়। আমার মনে হয় এটা ইমিডিয়েটলি ভাবা উচিত। আমি আবার বলছি, অসৌজন্যের রাজনীতি আমাদের বাংলার সংস্কৃতিতে নেই। আগামী দিন এটা পরিবর্তন হওয়া উচিত। যে কোনো, আজকে তৃণমূল সরকারে আছে, কালকে তারা বিরোধী দলে থাকতে পারে, ফলে সেই দিনটার জন্য তাদেরকে অপেক্ষা করতে হবে। আমার মনে হয় এটাই সবথেকে এই মুহূর্তে খুব উল্লেখযোগ্য পয়েন্ট। আমাদের অতিথি সমস্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে একদম সময় নিয়ে অনুষ্ঠান শেষ করছি। আপনারা দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।